সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনা বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিন, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি আমার ডান থেকে পরিচিত করিয়ে দিই আপনাদেরকে। আমার ডান পাশে রয়েছেন ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ফার্স্ট রিমিট মালয়েশিয়া, আপনাকে স্বাগত। এরপর রয়েছেন ডক্টর আব্দুল আল মামুন, সমাজ বিশ্লেষক এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সব শেষে রয়েছেন এস.এম. শফিউজ্জামান, মহাসচিব, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ১০০তম দিন, এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী, তিনি ১০০ দিনে আসলে কি হলো, মোটা দাগের সংস্কার, সব বিষয় নিয়ে উনি ভাষণ দেবেন কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে, আপনারা নিশ্চয়ই জানেন। এবং সঙ্গত কারণে আমরা এই টপিক নির্ধারণ করেছি। আমি যদি একেবারে আমার সর্বশেষ এস.এম. শফিউজ্জামান আপনার কাছ থেকে শুরু করতে চাই, যেহেতু আপনি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে রয়েছেন এবং এই সরকারের বিভিন্ন কার্যক্রম আপনারা পর্যবেক্ষণ করছেন, সব মিলে ১০০তম দিনের আসলে আমরা যদি যোগ বিয়োগ করতে চাই, তাহলে যোগের খাতাটা আসলে কতটুকু মোটা দাগে যদি আপনি একটু চিহ্নিত করে দেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা হলো আজকে ১০০তম দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের। তো আসলে যদি বলতে চাই, এটা আমাদের জন্য কিন্তু অনেক সুন্দর আশার বার্তা নিয়ে এসেছে এবং অ্যাকর্ডিংলি তারা কাজ করছে। যদিও কিছু কিছু ঝামেলা আছে, বিভিন্ন জায়গায় পুলিশের অসমান উপস্থিতিতে অনেক ডাকাতি হচ্ছে। মিরপুরে ডাকাতি হয়েছে, মোহাম্মদপুরে হয়েছে এবং বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে। তো তারপরেও কিন্তু আমরা কিন্তু ভেরি হোপফুল। আলটিমেটলি আসলে তো এরা তো ধরেন তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারই বলেন, তাদের মাধ্যমে কিন্তু এত আশা করা যায় না। তারা জোরে জোরে কিছু করতে পারে না, তার কারণ তাদের কাছে সবাই সমান। এবং এটা চিন্তা করেই তারা একটু করে, কিন্তু বাংলাদেশের মানুষ তো ভালো না। বাংলাদেশের মানুষ তো দুষ্টামি করে, চুরি করে, বহুত কিছু করে। এবং আমি আশা করব যে তারা আর একটু শক্তিশালী হলে, তারা আর ভালো কাজ করলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে এবং আমরা কিন্তু শান্তি পাবো। তার কারণ হলো যে আমরা দেখেন যে এই যে গত ১৫ বছর ১৬ বছর একটা সরকার দেশ চালিয়েছে, কত অত্যাচার। প্রত্যেক টেলিভিশন করলে দেখা যায় তারা চুরির থেকে শুরু করে, মানে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে প্রত্যেকে কিছু না কিছু চুরি করেছে। এবং যার ফলে দেশের কিন্তু অবস্থা খুবই খারাপ। যদি এটা না ঘটতো আমাদের অবস্থা কী হতো, এটা আপনিও টের পাবেন এবং মানুষও টের পাচ্ছে। এবং এইটা আমরা আল্লাহর কাছে করি যেন জিনিসপত্রের দাম কন্ট্রোলে থাকে এবং তারা একটু ল অ্যান্ড অর্ডারটা যদি শক্ত করে, তাহলে আমাদের মনে কষ্ট শেষ হয়ে যাবে এবং অ্যাকর্ডিংলি আমরা ভালো চলতে পারবো। এবং আমাদের দেশের মানুষ কিন্তু অনেক আশা করে, এই দেশ অনেক ভালো। আমরা স্বাধীনতার পরে যদিও ভালো কোনো সরকার পাইনি, যাই হোক দুই একটা সরকার যা পেয়েছি, যেমন শহীদ জিয়াউর রহমানের সরকার পেয়েছি, খুব ভালো সরকার ছিলেন। এবং এরপরে বিভিন্ন টাইমে এরশাদের সরকার এসেছে এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার সরকার এসেছে। আমরা কোথায় দেখেছি, আপনারাও টের পাবেন, আমরাও টের পাই, প্রত্যেক মানুষই টের পাবে, তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারেন এবং তারা কিন্তু দেশের এই যে ১০০ দিন চলে গেছে, এর মধ্যে ১০০ দিনে ওষুধ শিল্পে আসলে কি ধরনের পরিবর্তন এসছে? ওষুধ শিল্পে আপনারা জানেন যে বাংলাদেশের ওষুধ শিল্প অনেক ভালো। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের 98% ওষুধ নিজেরা তৈরি করি এবং 2% আমরা ইম্পোর্ট করি। এই যে আমরা 98% তৈরি করি, এটা একদম ভালো মান সম্পন্ন। এবং আমরা কিন্তু ১৫৫টা দেশে বাংলাদেশে ওষুধ রপ্তানি করি, যেটা বাংলাদেশের জন্য অনেক সৌভাগ্য। আমরা ইউএস, আমেরিকা থেকে শুরু করে ১৫৫টি দেশে ওষুধ রপ্তানি করি এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনে আরও বেশি রপ্তানি হবে। যদিও জিনিসপত্রের দাম বেড়ে গেছে, র ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেছে। যেমন ধরেন ওষুধের র ম্যাটেরিয়াল ছিল $80 মূল্য ছিল ৮০ টাকা করে, এটা হয়ে গেছে ১৩০ টাকা। যার ফলে দাম বেড়ে গেছে। আমরা যদিও ওষুধের দাম বাড়াই নেই, তবুও চেষ্টা করছি যে ডলারের দাম কমে গেলে আমরা ওষুধের দাম আর বাড়াবো না, আমরা কমানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই আমরা অল্প মূল্যে ওষুধ কিনে, বাংলাদেশ জনবহুল দেশ, অন্যতম বিশ্বের, এবং সেখানে
আমাদের আসলে স্বাস্থ্যের একটা অনেক বড় ঝুঁকি রয়েছে। ওষুধ শিল্পে আপনারা যদি আরও বেশি মনোযোগী হয়ে কাজ করেন, তাহলে কম মূল্যে আমরা যেন বাজারে ওষুধ কিনতে পারে সাধারণ মানুষ, যারা ক্রেতা রয়েছেন, যারা এই বাংলাদেশকে ভালোবাসে। আপনারাও তাদের মধ্যে একজন। 100তম দিনের পর আসলে আমরা কিছুটা এগিয়েছি, আপনার কথা শুনে মনে হলো। ডক্টর আব্দুল আল মামুন, আপনি শিক্ষা ক্ষেত্রে আসলে বাংলাদেশের কি অবস্থা, একটু যদি আপনি ভূমিকা দিতেন আমাদেরকে। না, ধন্যবাদ আপনাকে। প্রথমত যে আমরা যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে গেলাম এই সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, সেক্ষেত্রে সর্বাগ্রে ছিল আমাদের শিক্ষার্থীরা, এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করা এবং শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে আনা। আমি মনে করি যে যদিও প্রথম দিকে একটু সময় প্রয়োজন হলেও একটু নিয়োগগুলো একটু দেরি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে, কিন্তু এটা একটা সফলতা। যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়েছেন, এখন কিন্তু পুরোপুরি শিক্ষার্থীরা ক্লাসমুখী, পরীক্ষাগুলো সঠিক সময় হচ্ছে, এবং এটি একটি অর্জনের খাতায় যোগ হবে বলে আমি মনে করি যে 100 দিনের যে এই সরকারের অর্জন, তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার চালু করা, এটা একটা বড় অর্জন বলে আমি মনে করি। আর এবং আরেকটি যে জায়গাটাতে যে হয়তোবা শিক্ষা সংস্কার একটা কমিটি বা কমিশন হলে ভালো হতো, কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া। হয়তো আমরা ভবিষ্যতে এ ধরনের নিশ্চয়ই সরকারের মধ্যে চিন্তা থাকবে যে টেক্সট বুকগুলোতে কী ধরনের সংস্কার প্রয়োজন। ইতিহাস বিকৃতির কথা বলা হচ্ছে, মূল্যায়নে যে বৈষম্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা দলীয় যে সরকার ছিল, তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে অত্যাচার এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানির যে চিত্র, সেটি থেকে বেরিয়ে আসার পথ পরিক্রমা কি হবে, এগুলো বিষয়ে অবশ্য। কিন্তু আমরা যেটি জানি যে আসলে এই আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সূতিকাগার বলা হয় এই 24-এর বিপ্লবের, এবং সেখানে আপনারা যারা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন, সেখানে আপনারাও ফ্রন্টলাইনার ছিলেন। তাহলে আপনাদের পক্ষ থেকে কেন এখন, আপনারা কি মনে করছেন যে যুদ্ধটা শেষ হয়ে গেছে এরকম কিছু, নাকি কেন আপনারা এখন উদ্যোগী হয়ে এই সংস্কার করছেন না? না, সেটি তো আমরা এই যুদ্ধ শেষ হয়ে যায়নি, যেটি আপনি বললেন যে আমরা একদম আন্দোলনের ফ্রন্ট ফুটে ছিলাম। আমরা চেষ্টা করেছি যে সরকারটি জেকে বসেছিল এবং যেভাবে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছিল, সব ক্ষেত্রে গণতন্ত্রহীনতার সৃষ্টি হয়েছিল, যেখান থেকে ফ্যাসিজমের তৈরি হলো, সেটা আমরা চাইনি, জন্য আন্দোলনের আমরা অংশগ্রহণ করেছিলাম। সময়টা এখনো চলে যায়নি, এবং যেটা আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনে জড়িত, তারা আসলে ক্লাস এবং পরীক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বাট কিছু কিছু সংস্কার শুরু হয়েছে। আপনি দেখেন মোটা দাগে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আগের মতো ছাত্র রাজনীতির ছায়া নেই। হলগুলো এখন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে এসছে। হলে আর বড় ভাই কালচার নেই, হলে আর গেস্ট রুম কালচার নেই, রাতে বাইরে ঘুরতে যাওয়ার কালচার নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি জানি। সো বাধ্যতামূলক মিছিলে যাওয়ার কালচার, এটা একটা বড় পরিবর্তন কিন্তু শিক্ষাক্ষেত্রে। এবং যেটা আমি বললাম যে এই সরকারের যে সফলতার আমরা খাতাটা দেখি, তাহলে সম্ভবত এটা একটা সফলতা যে বিশ্ববিদ্যালয়গুলোতে তথাকথিত ছাত্র রাজনীতি বা ছাত্র লীগের যে রাজনীতি ছিল, সেটার থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা হল কর্তৃপক্ষ হলগুলোতে তাদের অবস্থান বা প্রশাসনিক যে কন্ট্রোল, সেটাকে এস্টাবলিশ করতে পেরেছে। তবে আরেকটা ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যুদ্ধ, যেটা আপনি বললেন যে শেষ হওয়া না হওয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই সরকারের কাছে আমাদের অনেক বড় প্রত্যাশা, অনেক ধরনের প্রত্যাশা রয়েছে, কিন্তু সফলতা অনেক বেশি। এবং প্রথম যে কথাটা আমি বলতে চাই যে আমরা সবসময় দেখেছি আগের যে কোনো সরকারের সময় যে মন্ত্রীরা দুর্নীতি করছে, কর্মীরা দুর্নীতি করছে, যারা অন্য অন্য ক্ষেত্রে জড়িত, সরকারের সচিব বা প্রশাসনে যারা জড়িত, সবসময় দুর্নীতির আতঙ্কে জনগণকে থাকতে হতো। কিন্তু যারা এই যে 21 জন বা নতুন করে 4 জন 5 জন যোগ হলেন, এরকম একটা আতঙ্কে কিন্তু আমরা নেই যে দেশের টাকা বাইরে চলে যাবে, দেশের দুর্নীতি, এই জায়গাটা একটা বড় অর্জন বলে আমি মনে করি। কিন্তু আরেকটি জায়গা হচ্ছে যে আমাদের কমিশনগুলো গঠন হয়েছে, এটা আমাদেরকে স্বপ্ন দেখায় যে একটা সুন্দর সমাজের যে আমরা স্বপ্ন দেখেছি, মানবিক বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশে, সেটি বোধহয় প্রক্রিয়াটা এই সরকার ভালোভাবে শুরু করতে পেরেছে। যদিও কাজের যে গতি, সেটি নিয়ে হয়তো প্রশ্ন আছে। গুমের যে একটা বড় ইস্যু ছিল আমাদের এখানে, সেটাকে অ্যাড্রেস করা গেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সহায়তা বৃদ্ধি পেয়েছে, আমাদের সংযুক্তি তৈরি হয়েছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের উন্নয়নের একমাত্র ধারা মনে হয়েছিল আগের সরকারের সময়, এটা অনেক ডাইভার্সিফাই হয়েছে। গালফ স্টেটে বা আপনার ওয়েস্টের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ছে। কিন্তু যে জিনিসটি আমাদেরকে ভাবিয়ে তুলছে, সেটি হচ্ছে যে যেটি ভাই একটু আগে বললেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটি খুবই একটা ভাবনার বিষয়। একই সাথে প্রশাসনের যে সমন্বয়হীনতা, এটি সামনে বেরিয়ে এসছে। সর্বোপরি আমি মনে করি যে হয়তো আরও সামনে সুযোগ আসবে, আপনার যেহেতু আজকে 100 দিনের আলোচনা, বাট যে জায়গাটিতে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি মিসিং, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংযুক্তি।
আপনি 20 মিনিটের আলোচনায় বিএনপির মতো একটি দলকে বা জামাতের মতো একটি দলকে বা সিপিবির মতো দলকে সেটা আপনি নির্দেশনা পেতে পারেন না। যারা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তারা কিন্তু তার স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু রাজনৈতিক জ্ঞান বা রাজনীতি যারা করেন মাঠে ঘাটে বা রাজনীতি জাতীয় পর্যায়ে, তাদের যে জ্ঞান রাষ্ট্র পরিচালনার, এটা তো ভাগ নিতে হবে আপনাকে, ওই জ্ঞানটা সেটা কিন্তু মিসিং। এটাই সবচেয়ে বড় একটা ল্যাকিংস বলে আমি মনে করি। এবং যত দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ইফেক্টিভ হবে, এটা কিন্তু দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়ায় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন ডিপ এন্ড রিলেশনশিপ, ভালো একটা আলোচনা করবেন, সেটা আপনাকে কনফিডেন্স দেবে। তারা যখন বলছে দ্রুত ভোট দেন, রোড ম্যাপের কথা বলছে, আমরা সোশিয়োলজিতে একটা কথা বলি যে সোশ্যাল ইন্টারাকশন থিওরি বা ইন্টারাক্টিভ পার্সপেক্টিভ। আপনি যত মিথস্ক্রিয়া করবেন মানুষের সঙ্গে, যত আলোচনা করবেন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনেও, তত কিন্তু সম্পর্কটা দৃঢ় হবে। আপনি ভুলগুলো শুধরে নতুন করে সামনে দেখতে পারবেন। 100 দিনে আমার কাছে এই সরকারের আবেদন থাকবে যে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে আরো মিথস্ক্রিয়া তৈরি করুন, আরো আলোচনা করুন। তাহলে কিন্তু আমরা যেভাবে দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যাক, এই পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমরা সংস্কারটা দেখতে চাই। কারণ সংস্কার আপনি কার জন্য করছেন? রাজনৈতিক দলগুলোর জন্য, রাজনৈতিক দলের কর্মীদের জন্য, নেতাদের জন্য। তাদেরকে সংযুক্ত রাখলে, যেটা আমি বললাম যে সব ক্ষেত্রে কিন্তু সরকারের লাভ হওয়ার সুযোগ আছে। আমরা যেটি বলছি যে আসলে সংস্কার কতটুকু হলো, এই বিষয়ে প্রশ্ন যখন আসে, তখন আপনি দেখেন বিগত 15 বছরের জেকে বসা আমলাতন্ত্র, বিগত 15 বছর প্রশাসনে দলীয়করণ, সবকিছু কিন্তু একেবারে রাতারাতি ওভারনাইট সংস্কার করে একটা রাষ্ট্র চলছে, বিষয়টা এমন নয়। কিন্তু তারপরও যেহেতু সরকার এগুচ্ছে স্মুথলি, অনেক বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া, এটি কি বড় সংস্কার নয়? না, এটি তো আপনার রুটিন ওয়ার্ক করছেন, আপনার ডে টু ডে ওয়ার্ক তো আপনি করবেন। কিন্তু বাতেন যে জায়গাটিতে এই সরকারের, আমি শুরুতে বললাম আমাদের প্রত্যাশা অনেক, এখন তো আপনার প্রতিপক্ষ নেই। এখন যারা আছে রাজনৈতিক দল, যারা ক্রিয়াশীল, তারা তো আপনার সহায়ক শক্তি। ওই সহায়ক শক্তির পুরোটুকু আপনি সঞ্চয় করার চেষ্টা করতে হবে। এরা আমার সহায়ক শক্তি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে একটা প্রতিপক্ষের ভূমিকা একটু কথা বা একটা সমাজে কানাকানি শুরু হয়ে গেছে এর মধ্যে, যেটা আমি বারবার বলছি, এটা তার সহায়ক শক্তি। সারা জাতির সাপোর্ট আছে আপনার সঙ্গে, সব ক্রিয়াশীল রাজনৈতিক দলের কেন আপনি নিতে পারছেন না? সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট তো আরো ভালো চলার কথা। তার মানে হচ্ছে যে হয় কোঅর্ডিনেশন অথবা আলোচনার জায়গা বা বিশ্বাসের জায়গায় কোনো ধরনের প্রশ্ন উঠছে জন্য কিন্তু এই ধরনের কথাবার্তা। ধন্যবাদ। আলোচনার টেবিলে 80% সমস্যার সমাধান হয়, আমরা জেনে আসছি শুরু থেকেই। জনাব বাদলুর রহমান খান, আপনার কাছে আমরা যাব, যেহেতু রেমিটেন্স যোদ্ধাদের একটা বড় অবদান ছিল। এই আমরা বলবো যে যখন আন্দোলন একেবারে শেষ হয়ে যাওয়ার পথে, ঠিক তখন ঘুরে দাঁড়িয়েছিল রেমিটেন্স যোদ্ধারা। যখন সরকারের আমরা দেখেছি যে স্টেক হোল্ডার অনেকেই হাত পা ধরা শুরু করে দিয়েছিল একসময় রেমিটেন্স যোদ্ধাদের। আমরা দেখেছি 100 দিনে, যদি 100 যেহেতু আলোচনা এটি 100তম দিনে আসলে কি হলো মোটা দাগে আমরা দেখেছি যে এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ তৈরি হয়েছে, আমরা যেটা দৃশ্যমান দেখতে পেলাম। এছাড়াও অনেক কিছু আমরা দেখেছি যে দুবাইতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরও আমরা দেখলাম গতকাল আপনারা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা করেছেন যে কিভাবে আরও 300 জনকে আটকে রাখা হয়েছে, যে বিষয়টা আসলে ওইভাবে প্রচার হয়নি। মানে সব মিলে আসলে প্রবাসীদের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের দর্শকবৃন্দ এবং আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দদের আপনাকে ডাকার জন্যে। আসলে যেহেতু আমি প্রবাসী, আর ঘুরে ফিরে প্রবাসীদের নিয়েই আমাকে প্রশ্ন করা হয়, বা আমি নিজেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই প্রসঙ্গে কথা বলার জন্যে। আপনি 100 দিনের যে সাফল্য বর্তমান সরকারের, তার সাথে যদি আমি আলোচনা করতে যেতে, ব্যাপক আলোচনা আজকে হয়তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব বক্তব্য দিবেন। তো আমি প্রবাসীদের কথা বলতে গিয়ে এই অংশটাই বলি যে ওনাকে আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই আন্দোলন করতে গিয়ে দুবাইতে আমাদের প্রায় 400 থেকে 450 মতো প্রবাসীরা গ্রেপ্তার হয়েছিলেন দুবাই সরকার। হ্যাঁ, একই দিনে, 3 দিনে, পরপর 3 দিনে। এবং তাদের যে আইন, সেই আইন অনুযায়ী তাদেরকে সাজাও দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে। এই অবস্থার থেকে তাদেরকে কিন্তু সহজে কোনো আইনি প্রক্রিয়া দিয়ে বা কোনো লয়ার দিয়ে ফাইট করে কিন্তু তাদেরকে ছাড়ানো যেত না। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সাথে যারা আছেন আমাদের পররাষ্ট্র বিষয়ক অথবা প্রবাসী কল্যাণ বিষয়ক আমাদের যারা আছেন উপদেষ্টা, তাদের সহযোগিতায়, বিশেষ করে প্রধান উপদেষ্টা রিকোয়েস্টে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথম দফায় 57 জন করে 114 জন চলে আসছেন। এখনও 300 জনের মতো আমাদের জেলে আছেন ইউএইর। তো তাদেরকেও ছাড়িয়ে আনতে হবে। শুধু তাই না, যারা চলে আসছেন আন্দোলন করার জন্য, শুধুমাত্র আন্দোলন করার জন্য, তারা কিন্তু আবেগ
আবেগ তাড়িত হয়ে দেশের প্রতি ভালোবাসা থেকে এই স্বৈরাচার এবং ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তারা কিন্তু রাস্তায় নেমেছিল। এটা কিন্তু তাদের কোনো কিছু পাওয়ার জন্যে না, শুধু বাংলাদেশের মুক্তির জন্যে। সেই জন্য তাদেরকে আবার যখন তারা চলে আসছে তাদেরকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে দুবাইতে, তারা যাতে আবার যেতে পারে। কারণ এখানে অনেকের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, চাকরি ছিল, তার উপরে ডিপেন্ডেন্ট ছিল তার পরিবার। সুতরাং তাকে অর্থনৈতিকভাবে যেটুকু ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেখান থেকে মুক্তির জন্য আমরা বলবো যে এই উপদেষ্টা পরিষদের আবার যেন তাদেরকে রিকোয়েস্ট করেন যারা এখনো জেলখানায় আছেন তাদেরকে নিয়ে আসা, এবং যারা ব্ল্যাকলিস্টেড হয়েছে তারা যেন কাজে ফিরে যেতে পারে। একই সাথে আমরা দেখেন প্রবাসীদের তো দাবি অনেক, 1.5 কোটি প্রবাসী যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু সবাই সক্ষম, সবাই উপার্জন করেন। এই বিশাল জনগোষ্ঠীর তাদের কিন্তু একটা বড় দাবি হচ্ছে আমাদের ভোটাধিকার। আমরা এই 1.5 কোটি, তারা সবাই ভোটার, অনলাইনে ভোট দিতে সবাই ভোটার। সারা পৃথিবীতে এখন তো অনলাইনে সব কিছু হয়, আমরা ব্যাংকিং থেকে শুরু করে সব কিছু অনলাইনে হয়। ভোট দেওয়া তো অবশ্যই অনলাইনে যখন টাকা দিতে পারছেন ভোট দিতে হ্যাঁ, রাইট। টাকা যেহেতু সব থেকে সেন্সিটিভ বিষয় সেটা আমরা করতে পারতেছি, তো সুতরাং ভোট তো দেওয়া সহজ। তো সেটার জন্য সংস্কার করতে হবে এই সরকারকে। সংস্কার তো তারা আর একদিনে করতে পারবে না। আমরা 15 বছর বা 5000 দিনের যে জঞ্জাল ফ্যাসিস্ট হাসিনা সরকার করে দিয়েছে বাংলাদেশে, 100 দিনে তো সেটা সরানো সম্ভব না। তবে যেহেতু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারা যেহেতু সরাসরি এই তত্ত্বাবধায়ক বা আমরা এই বর্তমান উপদেষ্টা সরকারকে আমরা যেভাবে সমর্থন দিয়েছি, রাজনৈতিক দলগুলো যেভাবে সমর্থন দিয়েছেন, এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বলেই দিয়েছেন যে এই সরকার হচ্ছে আমাদের সরকার, এই সরকারকে সাফল্য হইতেই হবে, তাদের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। তো ধন্যবাদ আপনাকে। আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, টেবিল টকে ছোট্ট একটি বিরতি নিচ্ছে এবং বিরতির পরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন নিয়ে আলোচনা হবে। ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত টেবিল টকে। প্রিয় দর্শক, আমরা ছিলাম আজকের আলোচনার বিষয়বস্তু 100 দিন অন্তর্বর্তীকালীন সরকারের 100তম দিন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আবারও যেতে চাই জনাব শফিউজ্জামান আপনার কাছে। আপনি বলছিলেন যে এই যে পরিবর্তন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাহিদা এবং সেটি মিট আপ করার জন্য সরকারের যে বর্তমান সরকারের যে তৎপরতা বা উদ্যোগ, সেটি সফল হলে আমরা ভালো থাকবো, তেমনটি বলছিলেন আপনি। তো সেই জায়গায় আসলে কতটুকু আমরা আশাবাদী হতে পারি? পুরোটা আশাবাদী কি এই সরকারের উপর থাকবো, নাকি আমাদের পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার হবে তার জন্য আমাদের আসলে পূর্ণাঙ্গ যে প্রত্যাশা পূরণ সেটি কি তাদের মধ্য দিয়ে হবে কিনা? না, আসলে আপনি যেটা বলেছেন, আসলে যতই বলেন না কেন, যারা পার্মানেন্ট গভর্নমেন্ট চালাবে তাদের কিন্তু দে আর মোর রেসপন্সিবল। তারা যারা পলিটিক্স করছে তারা কিন্তু খুব ভালো করার চেষ্টা করে, এবং তারা যেহেতু আবার জাতির কাছে আবার আসবে তারা, এই জন্য তারা কিন্তু চেষ্টা করে সবসময় ভালো করতে। আর বর্তমান গভর্নমেন্টের তো ধরেন 3 মাসের সময়, 4 মাসের সময়, যেটাই যাক না কেন, তো তাদের মধ্যে কিন্তু এত সিরিয়াস কিছু নেই। যেমন ধরেন আর্মি দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে, আর্মি দিয়ে দিয়েছে, আর্মি কিন্তু বাইরে গিয়ে ঘোরাফেরা করে। তারা কিন্তু ভিতরে যদি ওই শ্রমিকরা গণ্ডগোলও করে, তারা কয়েছে আপনারা মিল বিষয় আমরা কিছু বলবো না। তো এইটা কিছু আছে, তো যার ফলে তার খুব একটা ভালো সমাধান হয় না। তারা সবসময় আমাদের কাছে বহুত দেয়, ওই কথাবার্তা বহুত বলে যে আমরা এই করবো সেই করবো, আসলে তারা কিছু করে না। এবং আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমরা ভালো করতে, মানে তাদেরকে বলে বুঝিয়ে টুঝিয়ে আমরা লেবারদের কিন্তু আমরা নর্মাল করি। যদিও আপনারা জানেন যে আমাদের সবসময় আমাদের যে এই লেবারদের জন্য যে ওয়েজেস, বেতন থেকে শুরু করে, এটা কিন্তু কোনো দিন ওষুধ শিল্পে আমাদের কোনো গণ্ডগোল হয়নি, কোনো দিন কেউ কিন্তু কমপ্লেন করেনি। কিন্তু এইবার কিন্তু অনেক ফ্যাক্টরি গণ্ডগোল করেছে, বলছে আমাদের দিতে হবে, আমরা একটা দিতে রাজি হলে মানে আমার আর একটা দিতে হবে, এগুলো আছে। আর আরেকটা জিনিস আমরা অবশ্যই আশা করব যে ভালো করে যদি নির্বাচন হয়, তারা যে সংস্কারগুলো করবে, সংস্কার যদি ঠিক মতো হয় তাহলে আমরা অবশ্যই ভালো করব। এবং যারা আসবে তারা এই যে আওয়ামী লীগের যে অত্যাচার দুর্নীতি, এটা করার সাহস পাবে না, তারা করবো না,
তারা ভালো করবে এবং আমরা ভালো করব। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য এটি হ্যাঁ, জনাব আব্দুল্লাহ মামুন, আমরা সংক্ষেপে যেতে চাই। আপনি জানেন কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো তার আগে আসলে আমরা 100 দিন যেটি অতিক্রান্ত হয়েছে, মোটা থেকে আপনি এর আগে বলছিলেন যে আসলে শিক্ষায় যে কমিশনের কথাটি আপনি বললেন, অনেক আশার দিক কিন্তু উন্মোচিত হয়েছে। একেবারে আমি যদি বলি যে ইউজিসি থেকে শুরু করে বিভিন্ন অটোনোমাস বডি যেগুলো আছে বিভিন্ন শিক্ষা বিশ্ববিদ্যালয়ের, সেই জায়গাগুলোতে আসলে পরিবর্তন, আর কি ইতিবাচক পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? না, এখন যে জিনিসটি অনেক দিন থেকে প্র্যাকটিস, শুধুমাত্র এই 15 বছর না, আগের থেকে যে বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটা ইস্যু, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা আপডেট করা, একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ ডেভেলপ করা, আমাদের রিসার্চে ফান্ডিং বাড়ানো, কোয়ালিটি রিক্রুটমেন্ট করা, আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ করা, সেই জিনিসগুলো একটা লম্বা বিষয়। এবং পাশাপাশি শিক্ষার্থীদের জন্য যে মেইন সমস্যা, অনেক বিশ্ববিদ্যালয় আবাসন সংকট, শ্রেণীকক্ষের সংকট, এবং সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে গত রেজিমে যেভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, কোনো রকম ভৌত অবকাঠামো নেই, শিক্ষার্থীদের জন্য মিনিমাম সাপোর্টটুকু নেই, কিন্তু ভিসি প্রভৃতি শিক্ষার্থী নিয়োগ করে এই বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। সেটি কিন্তু অনেক বড় একটা সিস্টেমের ওভারহলিং দরকার। সেটি একদিনে সম্ভব বলে মনে হয় না। এই জন্য আমি বলছিলাম যে এই কমিশনগুলোর পাশাপাশি একটা শিক্ষা সংস্কার কমিশনের কথা আমরা শুনছি, এবং সেটা খুবই বেশি প্রয়োজন যে শিক্ষা সংস্কার কমিশনটি করবে। আরেকটা জিনিস, যেহেতু সময় নিয়ে আপনি প্রধান উপদেষ্টার ভাষণে যাবেন, একটা জিনিস আমরা আশা করব যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে অন্তত একটি বিষয়ে উনি ক্লিয়ার করবেন যে নির্বাচনী রোড ম্যাপটা কি হবে। দেখুন, আপনি যে সরকারই হন, তাহলে 5 বছরের জন্য সরকার আসলে আপনি জানেন 5 বছর পর আপনার 5 বছরের মধ্যে কি করতে হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনাদের নিজের জন্য একটা টার্গেট ঠিক করেন যে এটা রোড ম্যাপের কথা বলছে রাজনৈতিক দলগুলো। শুধু রাজনৈতিক দল না, গোটা জাতির মধ্যে কিন্তু এক ধরনের একটা ডেস্টিনেশন তারা জানবে যে অমুক দিনে হচ্ছে, সব পরিস্থিতিগুলো তখন অন্যরকম অবস্থায় তৈরি হবে। একটা প্রশ্ন উঠেছে এর মধ্যে, ডক্টর আমাদের উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ, তিনি কিন্তু বলেছেন যে 5 লক্ষ বেকারত্ব দূর করার প্রচেষ্টা চলছে, 2 বছরের একটা সময় উনি বেঁধে দিয়েছেন। তার মানে কি 2 বছর কি স্টে করছে? এর আগে কিন্তু উনি কিন্তু 1.5 বছরের কথা বলেছেন, এবং তারপরে বলছেন যে এটা সমন্বিত সিদ্ধান্ত। আর কিন্তু যখন প্রধান উপদেষ্টা কথা বলবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, অন্তত আমাদের কয়েকটা জিনিস আজকে ক্লিয়ার হওয়া দরকার, যে কোনো রোড ম্যাপ করছেন কিনা, এই যে কমিশনগুলো কাজ করছে তাদেরকে যে ডেডলাইন দেয়া হয়েছে তার প্রোগ্রেসটা কি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বলা হচ্ছে এই কমিশনগুলো প্রথমে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে, লিখিতভাবে মতামত নিচ্ছে, কবে থেকে আবার সরকার বসবে, এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। তারপরে নির্বাচন কমিশন সংস্কার এবং সংবিধান সংস্কার, সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ ইস্যু, যেখান থেকে ফ্যাসিজম বলেন বা স্বৈরতন্ত্রের জন্য জন্ম না হয়, আমাদের সবার যে এক্সপেকটেশন, সেটিও কিন্তু এই জায়গাগুলো আজকে ওনার বক্তব্যে আমরা আশা করবো যে উনি তুলে ধরবেন এবং এক ধরনের একটা কনফিডেন্স দিবেন যে আমরা জানি উনি সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলবেন। আরেকটি বিষয় আমরা স্পষ্ট বক্তব্য ওনার জানতে চাই যে যারা আহত নিহত হলেন, এই পরিবারগুলোর প্রতি সরকারের আরও সমবেদনা দরকার ছিল, আরও কেয়ার দরকার ছিল, আরও কম্পেনসেশন দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। অত্যন্ত দুঃখ। এই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি সামনের সারিতে থেকে, এবং আমি বুঝি যে তখন ইমোশনটা কী ছিল। যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি সরকারি কম্পেনসেশন ওনার আজকে ঘোষণা দেওয়া উচিত, কবে থেকে কিভাবে উনি দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা জুলাই ফাউন্ডেশনের কথা বলছি, আমরা এদের তালিকা করার কথা শুনছি, কিন্তু তালিকা এখন পর্যন্ত চূড়ান্ত হচ্ছে না। অবশ্যই তালিকা একটি ইভলভিং লিস্ট, এটা সবসময় পরিবর্তন হতে পারে। যাদের তালিকা চূড়ান্ত হলো তাদেরকে আমরা রাস্তায় নেমে যদি আমরা দেখি যারা বিপ্লবে আহত হয়েছে তাদের রাস্তায় অবস্থান গ্রহণ করে, এর চেয়ে বড় ব্যর্থতা বা লজ্জাজনক বিষয়ে সরকার আর কিছু হতে পারে না। আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন না যে আজকে আহতরা নেমে আসলো, যারা তিনি স্বাস্থ্য উপদেষ্টা, উনি এতদিন দেখতে গেলেন না, দেখতে গিয়ে আবার একটা ফ্লোর ঘুরে চলে আসলেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমাদেরকে মনে রাখতে হবে যে 1500 মানুষ বা আরো 2000 মানুষের জীবন, 30,000 বা 20,000 মানুষের আহত হওয়া, অঙ্গহানি, দৃষ্টিহানি, সবকিছুর বিনিময়ে আজকের এই সরকার গঠিত হয়েছে। তাদের প্রথম দায়িত্ব ছিল যারা আহত নিহত হয়েছেন তাদের সঠিক চিকিৎসা এবং যেসব পরিবারে যারা নিহত হয়েছেন তাদের কম্পেনসেশনের ব্যবস্থা করা, সেটা কিন্তু হয়নি। এবং তাদেরকে আরো ক্লোজ মনিটরিং করা, এবং সেটা খুবই দুঃখজনক, তাদের ক্লোজ মনিটরিং করা উচিত ছিল। এবং দেখুন, এই গোটা আন্দোলনের প্রেক্ষাপটটা কিন্তু গণতন্ত্রায়ন এবং নির্বাচন নিয়ে, সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে যাব, আমরা অপেক্ষা করছি যে আসলে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে টেবিল টক, এবং আমরা আপনারা জানেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশের গর্ব, বিশ্বের মানুষের গর্বের জায়গা, মাইক্রো ক্রেডিটের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়, তিনি
বা বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা সেখানে চলে যেতে চাই। প্রিয় দর্শক, আমরা বিটিভি ওয়ার্ল্ডের মধ্য দিয়ে এই ভাষণ আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাই। চোখের দৃষ্টি হারিয়েছে যারা 9 দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা 1 দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের, আপনাদের সন্তানদের, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। শুনলেন যে আসলে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেখানে তিনি বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এই 100 দিনে উনি কী করেছেন এবং কী করবেন, পলিটিক্যাল পার্টিগুলোর যে তাদের যে জায়গা, তাদের যে চাওয়া পাওয়া বা চাহিদা যেটি বলেন, সেটি নিয়েও কিন্তু উনি একটি বার্তা দিয়েছেন। তো সব মিলে আমরা পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করব। তবে আমরা আপাতত 100 দিন নিয়ে কথা বলতে যেটি বলছিলাম, আমি আমার সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। আপনি দীর্ঘদিন মালয়েশিয়াতে রয়েছেন এবং বাংলাদেশের জন্য আসলে বিদেশিদের রেমিটেন্স যোদ্ধাদের যে অবদান, সেটি অনস্বীকার্য এবং এই বিপ্লবের পর সেটি আরও বেশি স্ট্রং হয়েছে। তো আমরা যে যোদ্ধা বলছি তাদেরকে আসলেই কি তারা যোদ্ধার মর্যাদা বাংলাদেশে পাচ্ছে কিনা বা পাবে কিনা? যোদ্ধার মর্যাদা বাংলাদেশে পাচ্ছে কিনা এটা তো আপনাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে বর্তমান সরকার এবং আমরা ভবিষ্যতে সরকার কি করছেন। তবে সব সরকারই বা বিশেষ করে সাধারণ মানুষের মুখেও আমি দেখেছি বা আপনাদের মিডিয়াতেও আমি দেখেছি যে সবাই প্রবাসী বলে অনেকগুলো কথা বিশেষণ জুড়ে দেয়, তাদের কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা প্রবাসীদের জন্য কোনো কিছু করতে কখনো দেখিনি। এই প্রথমবার, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বা প্রথমবার আমি ডক্টর আসিফ নজরুলের মুখে শুনেছি যে প্রবাসী যোদ্ধাদেরকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে এবং এয়ারপোর্টগুলোতে ওনারা একটা লাউঞ্জ করেছেন যে যাতে যাওয়ার সময় তারা সেই লাউঞ্জটা ব্যবহার করতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে সেই লাউঞ্জগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু তাদের কিন্তু পয়সা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে এটাকে ভিআইপি সার্ভিস আমাদের প্রবাসী যোদ্ধারা আদৌ চাচ্ছেন কিনা। আসলে প্রবাসীরা কি চাচ্ছেন? প্রবাসীরা যেটা চাচ্ছেন লাউঞ্জের হিসাবে আপনি যেটা বলছেন যে পয়সা দেওয়ার তো কোনো না, পয়সা দিয়ে তো এমনি ব্যাংকের একটা কার্ড থাকলে এখানে বিভিন্ন ব্যাংকে ফ্রি খাইতে পারে তারা। তো সেই জায়গাতে প্রবাসী যারা আছেন তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, তারা তো ওই কার্ড ইউজ করেও বেনিফিটটা নিতে পারেন। আমরা প্রবাসীরা কি চাই? আমরা চাই হচ্ছে আমাদের ভোটাধিকার, যেটা বললাম প্রথমেই। আজকের উপদেষ্টা মহোদয়, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেই ব্যাপারে বললেন উনি করবেন এটা। এর আগেও উনি যখন কথা বলেন, এটা আমাকে বলতে হচ্ছে, এত সুন্দর করে কথা বলেন এবং এই মানুষটা সারা বিশ্বের মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য এবং আমাদের কাছেও উনি যখন যা বলেন সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে চাই। এর আগেও অনেকগুলো বক্তব্য শুনেছি এবং আমরা খুবই আশাবাদী মানুষ যে উনি এটা করবেন, কিন্তু উনি কিন্তু করতে পারবেন না। এগুলো করতে হবে হচ্ছে জনগণের অংশগ্রহণে নির্বাচিত সরকারের। উনি সেটা রূপরেখা দিতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। যে কথাটা আমাদের মামুন ভাই বললেন যে আমাদের সবথেকে বড় যে চাওয়া, প্রবাসীদেরও একই চাওয়া, সেটি হচ্ছে যে উনি কবে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই রূপরেখাটা ওনাকে ঘোষণা করতে হবে। একই সাথে সংস্কারের যে বিভিন্ন ধারাগুলো আছেন, বিশেষ করে আমরা যেটা জানতে চাই, এই যে স্বৈরাচার হাসিনা এবং তাদের দোসর এবং পেতাত্তারা যারা এত বড় করাপশন করলো, এত মানুষ হত্যা করলেন, গুম করলেন, খুন করলেন, তাদের বিচারটা কত দ্রুত সম্ভব সেটা করে ফেলতে হবে। সেটা হচ্ছে আসল কাজ। নির্বাচনের রূপরেখাটা দেওয়াটা আসল, এটাও প্রবাসীদের একটা দাবি। প্রবাসীদের যে বেসিক দাবিগুলো সেগুলো তো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। বাংলাদেশ হাই কমিশনে তাদের পাসপোর্টগুলো ইস্যু করা, তার মেয়াদ বৃদ্ধি করা, যা শ্রমিকরা যেখানে সমস্যায় পড়েন সেই শ্রমিকদের সমস্যাগুলো যাতে সহজে সমাধান হয়, এয়ারপোর্টে এসে কাস্টমস এবং ইমিগ্রেশন যাতে তাদের সাথে কোনো খারাপ আচরণ না করেন, এগুলোই তো খুব ছোটো ছোটো দাবি। এবং আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশে আসার পরে তার পরিবার পরিজনদের নিরাপত্তাজনিত যে বিষয়গুলো থাকে, এলাকার পাতি মাস্তান বা এলাকার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তারা পড়েন, সেগুলোকে একটু তাদেরকে প্রতিরক্ষা দেওয়া, এবং বিদেশ থেকে ফিরে আসে যদি কেউ বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে চায়, এই সমাজের সাথে তাদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে পুনরায় ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করা, এগুলোই হচ্ছে প্রবাসীদের
সব প্রবাসীদের দাবি একসাথে। কিন্তু একটা বিষয় প্রবাসীরা যেমন দালালের খপ্পরে যে পড়ছে ইদানিং বা আগেও হয়েছে এই বিষয়গুলো, এগুলো তো এখনো শেষ হয়নি, এখনো তো দালালের খপ্পরে তারা পড়ছে। আমরা প্রবাসীদের তিনটা ক্যাটাগরিতে দেখি। প্রবাসীদের একটা অংশ যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকেন, আমেরিকান, ইউরোপ বা আমেরিকা বা অস্ট্রেলিয়ায় থাকেন, তাদের কিন্তু একটা অংশ তারা পড়াশোনা করেন অথবা বাংলাদেশ থেকে তারা তাদের যোগ্যতা বলে মাইগ্রেন্ট হয়ে সেখানে যান। আর এই সব দেশে, মিডল ইস্ট এবং মালয়েশিয়া, এইসব দেশে কিন্তু থাকে যারা, তারা মেজরিটি হচ্ছে শ্রমিক। এই শ্রমিকদের তিনটা অংশ, একটা হচ্ছে তাদের ওই দেশে যাওয়ার আগের অংশ, তারপর ওখানে যাওয়ার পরে তারা যে একটা নির্দিষ্ট সময় থাকে ওই অংশটা, এবং ফিরে আসার পরে আরেকটা জীবন। যাওয়ার আগের অংশ যেটা আপনি বললেন যে কোন প্রক্রিয়ায় তারা যাচ্ছে, এটা সাধারণত এই দেশে যারা লাইসেন্স হোল্ডার থাকেন, মানে ম্যান পাওয়ার লাইসেন্স হোল্ডার, তারা এগুলো পাঠান। এবং তাদের মধ্যে একটা অশুভ একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে তারা বিভিন্ন ধরনের চার্জ করেন ওয়ার্কারদেরকে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সিন্ডিকেশন, যেটা গত সরকারের সময় হয়েছে, যেখানে 1 লক্ষ টাকায় ওয়ার্কার যেতে পারে সেটাকে 5 লক্ষ টাকা পর্যন্ত, 6 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এই সিন্ডিকেশনের কারণে। এই যে সিন্ডিকেশন, এটাকে যদি বন্ধ না করতে পারি, এবং এটাকে বন্ধ করার জন্য কিন্তু আমাদের সরকারের সাংঘাতিকভাবে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র আইন করলেই হবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। ম্যান পাওয়ার বিজনেসম্যানদের সাথে বসে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তারাই বলে দিবেন, যে সংখ্যাগরিষ্ঠ সবার মতামত নিতে হবে। এবং একই সাথে আমাদের মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে কিন্তু আপনি জানেন যে একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এখন কি অবস্থা একেবারে মালয়েশিয়ার শ্রমবাজার? না, এখন আমরা অনেক আগ্রহের জায়গা। এখন আমরা যেটুকু জানি যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, ওনারা সিন্ডিকেশনকে সাপোর্ট করছেন না, এবং মেজরিটি লাইসেন্স কিন্তু এটাকে সাপোর্ট করছেন না, আমরা যতদূর জানি। মালয়েশিয়ান সরকারও কিন্তু এটাকে খুব একটা সাপোর্ট করছেন না। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছেন। আমরা যারা এগুলোর সাথে জড়িত, তারা মালয়েশিয়াতে এসে বলছে বাংলাদেশ সরকার চায়, বাংলাদেশে এসে বলছে মালয়েশিয়ান সরকার চায়। তা আমরা চাই এটা প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করে সরকার যাতে এই সিন্ডিকেশনের বিরুদ্ধে একটা অবস্থান নেন, আমরা এটা জানতে চাই। এবং সেটাই আমরা এই সরকারের কাছ থেকে আশা করি। বিশেষ করে আমাদের এই প্রবাসী কল্যাণ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, ওনাকে আমি অনুরোধ করব যে এই বিষয়টা ভালোভাবে জেনে আমাদের শ্রমিকরা যাতে অল্প পয়সায় যেতে পারেন সেটার দিকে মনোযোগ দেওয়া যায়। তাহলেই শ্রমিকরা আপনাদের কাছে আরো পরামর্শ নিশ্চয়ই আসবে। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে যাব, এবং প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আপনার কাছে এখন সব শেষ জানতে চাই, বাংলাদেশের এই অবস্থায় আপনি যেমনটি বললেন যে আসলে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রকে আসলে এগিয়ে যেতে হয়, সেই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে এখন কি পরিমাণ সদিচ্ছা রয়েছে? আমরা গতকালকেও দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি বলেছেন যে এই সরকারকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কিন্তু ষড়যন্ত্রকারী এই সরকারের মধ্য দিয়ে যেন আমাদের সাথে একটা দূরত্ব তৈরির চেষ্টা করছে, সেটি কিভাবে আসলে রক্ষা করা যায়? না, একটু আগেই আমি যেটা বললাম যে এই সরকারের সবচেয়ে বড় যে সুবিধে সেটি হচ্ছে যে এই মুহূর্তে সারা দেশের সাপোর্ট তাদের সঙ্গে আছে, এবং তার কোনো প্রতিপক্ষ তো নেই। এই মুহূর্তে ফেসিসদের কথা আমরা বলছি, এবং কিছু ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা সোশ্যাল মিডিয়াতে বা কখনো কখনো বলা হচ্ছে যে, যেটা আমি জানি না, যে সংখ্যালঘুদেরকে ব্যবহার করা বা অন্য প্রসেসগুলোকে ইন্টারন্যাশনালি প্রতিবেশী রাষ্ট্রের কোনো ইনফ্লুয়েন্স তৈরি করা, সেটা তো প্রত্যেকটা রেগুলার গভর্নমেন্টকেও ডিল করতে হয়। কিন্তু এই সরকার আসলে সবচেয়ে কমফোর্টেবল একটা অবস্থায় আছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো আমি মনে করি যে এখনো অত্যন্ত শালীন ভাষায় অত্যন্ত সুন্দরভাবে তাদের দাবিগুলোকে সামনে আনার চেষ্টা। দেখুন, একটা পলিটিক্যাল পার্টি মানেই হচ্ছে যে সে তার কর্মী বাহিনী, তার আদর্শ নিয়ে গুছাবে, এরপর একটা নির্বাচন প্রক্রিয়া ক্ষমতায় যাবে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং তার আদর্শে সে জনগণের সেবা করার চেষ্টা করবে, তাদের দলের যে নেতাকর্মী তাদের মাধ্যমে সেবা করার চেষ্টা করবে। দীর্ঘদিন তাদেরকে অপেক্ষায় থাকতে হয়, এবং বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে আরো বেশি দীর্ঘায়িত হয়েছে, এবং তাদেরকে বলা যাচ্ছে না তারাই ক্ষমতায় আসতো, কিন্তু স্বচ্ছ নির্বাচন না হওয়ার কারণে তারা বঞ্চিত হয়েছে, দীর্ঘদিন বঞ্চিত হয়েছে। 2টো ইলেকশন বা আর্গুয়েবলি 3টে ইলেকশন থেকে তারা বঞ্চিত হয়েছে। তারা তো এই কথাটা বলবে, কিন্তু মোটা দাগে যদি আমরা দেখি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু আদতে এই সমর্থনটা দিচ্ছে, যে সরকারকে সমর্থন করতে চায়। এখন দেখতে হবে যে এই সরকার বলা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে তারপর নির্বাচন যাবে, সেটা আমাদেরও মনের কথা, কিন্তু সেখানে তো একটা এফিসিয়েন্সি শো করতে হবে। দেখুন, একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। সুহার্তের যে স্বৈরাচারী শাসন মালয়েশিয়াতে, তারপরে ইন্দোনেশিয়াতে সমস্ত কিছু ভেঙে পড়েছিল। তারা কি করেছিল? তারা এই সময় যখন এই অন্তর্বর্তীকালীন অবস্থা ছিল, তারা একটা নতুন মিনিস্ট্রি ওপেন করেছিল, যেটাকে বলা হয় মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ব্যুরোক্রেটিক রিফর্মস। তো এখন তো আমাদের অবস্থাটা এরকম ভঙ্গুর, তো আমরা একজন উপদেষ্টা দিতে পারতাম না,
যে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অ্যাডভাইজার, সেটা কিন্তু খুব জরুরি, জরুরি। যার কাজ হতো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ, যে সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কথা হচ্ছে সেটা, এবং ব্যুরোক্রেসিতে কি ধরনের সংস্কার দরকার, ব্যুরোক্রেসিকে কিভাবে আরো ইফেক্টিভ করা যায়, সেটা কিন্তু হতে পারতো। কিন্তু আমরা তো অন্যখান থেকে শিক্ষা নিচ্ছি না। সবচেয়ে যে ভালো যে দিকটি, যে একটা ক্রান্তিকালীন সময়ে মালয়েশিয়া যখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ব্যুরোক্রেটিক রিফর্ম কমিটি অ্যান্ড পরবর্তী মিনিস্ট্রি করলো, সেটা কিন্তু এখনো পারফর্ম করছে। এবং বলা হয় যে ওই কমিশন বা ওই মিনিস্ট্রি ওই সময়ে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছিল, তারা সেটাকে মিড টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে এখনো বাস্তবায়ন করছে। তাদের সুবিধা কি হচ্ছে আপনি দেখুন, তারপরে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া স্মুথলি ইলেকশন হচ্ছে। করাপশন অবশ্যই আছে, কিন্তু সেটা কমানোর চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, মালয়েশিয়া ই গভর্নেন্স এবং ট্রেনিং এর মাধ্যমে তাদের আমলাতন্ত্রকে কিন্তু একটা উন্নয়নমুখী আমলাতন্ত্রে পরিণত করতে পেরেছে, দুর্নীতি অনেকটা কমিয়ে এনেছে। তাহলে আমাদের এখন একটা এরকম উপদেষ্টা বা একটা উইং থাকা দরকার, যে উইংটা কাজ করবে ব্যুরোক্রেটিক অ্যান্ড পলিটিক্যাল রিফর্ম নিয়ে, তাহলে কিন্তু গতি আনতে পারবেন। দুই, একটু আগে যেটা আমি বললাম যে সরকারের সঙ্গে আলাপ আলোচনা আপনি করবেন, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তো সবসময় আলাপ আলোচনা করা সম্ভব না। ভাই যেটা বললেন যে এই উদ্যোগগুলো ভালো, ওনার মুখ থেকে কোনো কিছু বেরোলে আমরা বুঝতে চাই যেটা পালন হবে, কিন্তু উনি তো সবকিছু করবেন না। তিন হচ্ছে যে আপনি যদি উপদেষ্টা পরিষদের বর্তমান ডেমোগ্রাফিক বিভিন্ন স্ট্রাকচারাল সেক্টরাল কম্পোজিশন দেখেন, তাহলে কিন্তু একটু আমার মনে হয় যে এটাকে রিস্ট্রাকচার করার বা এখানে আরো শক্ত করার একটা প্রক্রিয়া দরকার বা এটা করা উচিত। তাতে যেটা হবে যে আপনি আরো ভালো, আপনার পরিকল্পনা থাকলে তো শুধু হবে না, আপনার পরিকল্পনা বাস্তবে দেখুন। এই কথাটি কিভাবে শোনাবে আমি জানি না, যদি প্রেক্ষিতটা ভিন্ন। 3 মাসের অন্তর্বর্তীকালীন সরকার ভোটার তালিকা তৈরি করে নির্বাচন সংস্কার করে ভোট দিয়ে চলে গেছে না, তো সে 3 মাস তো। কিন্তু আমরা বলছি না যে এখানে 3 মাস থাকতে হবে, 1 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, যেই সময় লাগুক সেটা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে কর্মপদ্ধতি নির্ধারণ এবং কর্মপদ্ধতির বাস্তবায়ন, সেটি বোধহয় সঠিক একটি দিক নির্দেশনা দরকার। যেটি আগে, এখন যেটা বলার চেষ্টা করলেন আমাদের প্রধান উপদেষ্টা, আমরা প্রত্যেকটা জিনিস জানি এবং অনেক অনেক কষ্ট করছেন ওনারা, অনেক সেক্টরে কাজ করতে হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। কিন্তু একই সাথে আমরা দেখতে চাই যে গণতন্ত্রায়ন, নির্বাচন প্রক্রিয়া, সংস্কারের আরো গতি আসবে, এবং গতি আনার জন্য কি ধরনের মেকানিজম করা যায়, আমি যে ইন্দোনেশিয়ার উদাহরণ দিলাম সেটি একটি হতে পারে, অথবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো বেশি এনগেজমেন্ট তৈরি করে হতে পারে। আরেকটা জিনিস মনে হচ্ছে যে এই সরকারের যে কেন যেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, কোন সিদ্ধান্ত নিলে ছাত্ররা কি মনে করবে, বিএনপি কি মনে করবে, একটু প্রতিবাদ করলে কি মনে করবে, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের এই নেচারটা থাকবে, যেটা ভাই শুরুতে বলছেন যে পলিটিক্যাল পার্টির ম্যান্ডেট থাকে, কিন্তু ওই ম্যান্ডেটটা নেই। আপনার ম্যান্ডেট থাকতে পারতো ব্যুরোক্রেটিক এন্ড সিভিল ব্যুরোক্রেসি, সেটি তো আপনার নেই। আপনার সিভিল ব্যুরোক্রেসি ফ্যাসিজমের মধ্যে যারা ইনভলভ ছিল তারা এখন আছে। পুলিশের মধ্যে আপনি যতই সংস্কার করেন, যদি আপনি ওভারহলিং না করেন, নতুন রিক্রুটমেন্ট না করেন, তাহলে তো পুরো চেঞ্জ করতে পারছেন না, আপনি সহায়তাটা পাবেন না। তাহলে মেকানিজমটা ডেভেলপ করতে হবে। এই বিষয়গুলো আমার মনে হয় যে সরকারের ভাবা উচিত, এবং একটা রোড ম্যাপ দিলে সেটা অনেকটা সরকারের জন্য একটা রোড ম্যাপ থাকবে, জনগণও বুঝবে যে এই জায়গাটা আমরা যাচ্ছি, প্রত্যাশার একটা লিমিট থাকবে যে অতদূর আমাকে ধরতে হবে। একটা রোড ম্যাপ হয়তো একটা সময়, সেটা আজকে হলো না, বাট আমরা অনেক কাজ ওনারা করছেন, অল্প কয়েকজন মানুষ দিন রাত পরিশ্রম করছেন, কিন্তু আমরা তো সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশনটা কিভাবে মিট আপ করা যায় তার মেকানিজম কিন্তু সরকারকে। ধন্যবাদ আপনাকে। আমি জনাব শফিউজ্জামান আপনার কাছে জানতে চাই যে আসলে এই গভর্নমেন্টের তো কোনো বার নেই, এটা তো বিপ্লবী সরকার বলা হচ্ছে, যে আসলে উপদেষ্টা পরিষদের সদস্য কতজন হবে, কিংবা এর বেশি নেওয়া যাবে না, এর কম নেওয়া, এরকম তো কোনো আসলে বাধা ধরার নিয়মের মধ্যে কিন্তু এই সরকার নেই। সুতরাং এত কষ্ট করে 3 মাসের মধ্যে, যেমন স্যার বললেন যে আসলে এটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু 3 মাসের মধ্যে একটা নির্বাচন, সফল নির্বাচন করে গেছে বাংলাদেশে, সেই জায়গায় আসলে 100 দিন এটা কি খুব কম সময় কিনা, বা আর কতদিন সময় লাগতে পারে এই সরকারের? না, আসলে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার একটা জিনিস আমি বলি আপনাকে, এই গভর্নমেন্ট আসার পর আমরা কিন্তু আশা করেছিলাম যে দেশে ভালো কিছু হবে, এবং আমরা এখনও উই আর হোপফুলি যে দেশে ভালো কিছু অবশ্যই হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনাকে আমরা বিরতির পর আবার এই বিষয়ে প্রশ্ন করব। প্রিয় দর্শক, আরও একটি বিরতিতে যাচ্ছি, টেবিল টকে আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আমরা ছিলাম আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন। জনাব শফিউজ্জামান, আপনাকে যেটি যে প্রশ্ন করেছিলাম যে আসলে 3 মাসে তো অনেক কিছু করা যায়, আর এই সরকারের ব্যাপ্তি সব মিলে আসলে আপনি কি মনে করেন যে 100 দিনে তাদের সফলতা এবং জনগণের প্রত্যাশা? আসলে যা বলতেছিলাম সেটা হলো যে অনেকেই আবার যারা অ্যাডভাইজার আছেন
তারা নিজেরাই বোঝেন না অথবা বেশি বোঝেন, আমি বলবো। তার কারণ হতেছে যে যেমন ধরেন আমাদের স্বাস্থ্য অ্যাডভাইজার আমরা গেলাম, আমার সাথে দেখা করলাম, ওনার কী টাকা পয়সা লাগবে আমরা শুনলাম। আমরা কিন্তু অ্যাকর্ডিংলি আমরা অলমোস্ট ঢাকার প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন, মেডিকেল কলেজ বলেন, প্রত্যেকের জায়গায় আমরা ওষুধ দিয়েছি এবং অনেক টাকার ওষুধ দিয়েছি। আচ্ছা, এরপরে তখন বন্যা হলো, বন্যাতে আমরা খাবার টাবার দিয়েছি। আর শুধু তাই না, আমরা কিন্তু টাকা পয়সা দিয়েছি, ওষুধও দিয়েছি, টাকাও দিয়েছি এবং দিয়েছি। তো এখন যেমন উপদেষ্টা, ওনার কাছে আমরা গিয়ে দেখা করে আমরা অফার দিছি, উনি বললো যে না, টাকার দরকার নেই, আবার কতবার টাকা নিয়ে দিয়েছে। এরকম আমার মনে হয় যে এইটা ব্যাপারে আমরা যখন নিজেরা কোনো চিন্তা করি না, আমরা মাননীয় অ্যাডভাইজারকে দিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরা নিজেরা বিভিন্ন আমাদের মেডিকেল কলেজ বলেন, অর্থোপেডিক হাসপাতাল বলেন, আমরা গিয়ে দেখা করে ওষুধ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ফল টল কিনে দিয়েছি, যেখানে যা পারেছি। কেন এটা তো আমাদেরকে বলে না, আমরা নিজের থেকে করেছি। এই যে জিনিসটা, এই গভর্নমেন্টের কিন্তু উচিত হলো, যারা অ্যাডভাইজার হয়েছেন তাদের কিন্তু উচিত হলো তাড়াতাড়ি করে এটা দেওয়া, এবং আমাদের আরও যদি চাইতো আমরা তো আরও দিতাম। কিন্তু আবার অনেকে শুনি একটা পয়সা বলে পায়নি, অনেকে চোখ নষ্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, একটা পয়সা পায়নি। কিন্তু বাবা, আপনার ছাত্ররা দেখে ওই একটা সংস্থা থেকে তারা বলছে যারা মারা গেছে তাদেরকে 5 লাখ, যারা আহত হচ্ছে 2 লাখ করে দিচ্ছে, তাদের তো পাইল না কেন? না পাইলে তো আর্গুমেন্ট কর, তুই যারা দেওয়ার কথা তাদের কাছে বলো, তাই না? এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেক টাকা দিয়েছি, আমি বলবো না, আমরা ওষুধ শিল্প সমিতি থেকে আমরা অনেক টাকা দিয়েছি যেন মানুষের এই বিপদের সময় তাদের কাজে লাগে। তার টাকা পয়সা দিয়েছি আমরা সিঙ্গাপুরে পাঠাচ্ছি, চোখের যারা ঝামেলা হয়েছে চোখ ঠিক করার জন্য আমরা টাকা পয়সা দিয়েছি। এই যে আমার সরকারকে আপনারা ওন করেন বলেই তো এগুলো করেছেন। না, এটা আমরা করবো না কেন? আমাদের দায়িত্ব না, দায়িত্ব যে দেশের ভালো যদি হয় তা আমরা ভালো থাকবো, এই জন্যই তো আমরা সরকারের জন্য করি। বাতান, আমি দুঃখিত, মানে একটু কমপ্লিমেন্ট করি। দেখুন, উনি যে সুন্দর করে বললেন যে আমরা টাকা দিতে চাই, এরকম কিন্তু আমাদের অনেক ব্যবসায়ী গোষ্ঠী, আমাদের যারা বাইরে আছেন ভাইয়েরা যারা কষ্ট করে, এই ফান্ডটা তৈরি করা কোনো বিষয় ছিল না। শুধু দরকার ছিল নেতৃত্ব, সমন্বয় এবং এই যে লিস্ট করে ডিস্ট্রিবিউশন প্রসেসটা করা। সরি, আমি আপনাকে যেটা আমরা দেখেছি আপনার নেতৃত্বে কিন্তু টিএসসি তে ওই সময় আমরা এই কাজটা আপনারা করেছি, কিন্তু পেছন থেকে অনেক তাদেরকে সহযোগিতা করেছেন। শিক্ষার্থীরা দেখিয়েছে যে আসলে কোটি কোটি টাকা অ্যারেঞ্জ করা এবং সমন্বয় করা খুব বড় ধরনের টাফ কোনো জব নয়। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, আপনি যদি 30 সেকেন্ডে বলতে চান আসলে এই অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে। না, 100 দিন তারা ভালো করেছে, তারা নিশ্চয়ই ভালো করেছে, এবং অনেকেই যেমন আমাদের মাননীয় আসিফ নজরুল, উনি গিয়েছেন সুইজারল্যান্ডে, ওখানে গিয়ে নাকি বাংলাদেশের কিছু লোকজনের কাছে অকথ্য ভাষা গালাগালি শুনছে। এটা তো তুমি আমার দেশের মানুষ, তুমি এই দেশে জন্মেছো, তুমি তার গালিগালাজ করো, এইটা তো খুবই অন্যায়। তো তারপরেও আমি আসিফ নজরুল কিন্তু কান্না কণ্ঠে দেখি নেই, চোখ বিজড়িত কণ্ঠে দেখি নেই, সে কিন্তু ভালো পারফর্ম করতেছে। এটাই আমাদের শক্তি, মূলত এই শক্তিতে এগিয়ে যেতে হবে। আমাদের কিন্তু উচিত হলো যে প্রত্যেকেই ভালোভাবে করা, এবং দেশের জন্য, এই ছোট্ট একটা দেশে এখানে 22 কোটি লোক 18 কোটি লোক বাস করে, তাদেরকে সেবা দেওয়ার জন্য, তাদের ভালো থাকার জন্য এই সরকারের মাধ্যমে কিছু করা, এবং এটা করতে পারলে আমরা অবশ্যই একদিন ভালো জাতি হিসাবে আত্মপ্রকাশ করব এবং দেশের জন্য ভালো করতে পারবো। ধন্যবাদ আপনাকে এস এম শফিউজ্জামান। আমরা ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে একেবারে শেষ মিনিটে চলে এসেছি। শেষ করার আগে আসলে আপনি যদি সরকারকে কোনো ধরনের আপনার পক্ষ থেকে পরামর্শ দিতে চান। না, আমি ওই অত বড় যোগ্যতা আমার আছে কিনা সরকারকে পররামর্শ, যেহেতু আপনি ওন করেন এই সরকারে, আপনার অবদান রয়েছে, যে কারণে আমরা আন্দোলনে ছিলাম। আমরা এই সরকারটার সফলতা দেখতে চাই। আমরা সরকার অনেক পজিটিভ কাজ করছে, এই নিয়ে কোনো আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু আমাদের এক্সপেকটেশনটাও বেশি, সেটা সরকারকে বুঝতে হবে। সেজন্য আমি মনে করি যে সংস্কার না করে আমরা নির্বাচনে যেতে চাই না, কোনোভাবেই না। আমরা অবশ্যই আন্দোলন করে নিয়ে যে একই সংবিধানে একই নির্বাচনী কাঠামোতে আমরা আবার নির্বাচন, সেটি আমরা চাই না। অপরের দিকে একটি রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাটা খুবই জরুরি, এবং সেটিও সরকারকে মনে রাখা উচিত যে রাজনৈতিক দল এবং জনগণের যে কনফিডেন্স তাদের উপরে, সেটিকে নিয়ে
রাজনৈতিক যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটি ডিক্লেয়ার করা উচিত। তারা কিভাবে তাদের পথ চলাটা হবে, কবে সংস্কার হবে, কবে ভোটাধিকার, কবে ভোটার লিস্ট, তৎপরতা বুঝানো পলিটিক্যাল পার্টি আমরা কাজ করছি, খুব গুরুত্বপূর্ণ, কনজিকিউটিভলি কাজ হচ্ছে এটা বুঝাইতে হবে। এবং সেটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে সাথে আনাটা খুব বারবার জোর দিচ্ছে আমি, তাদেরকে আলোচনার মাধ্যমে সংযুক্ত রাখা, কারণ তারা প্রতিপক্ষ নয় তাদের। 3 নম্বর হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সঠিক সমন্বয় সাধন এবং সর্বোপরি দক্ষতার পরিচয় দেওয়া। সেটি সরকার কিভাবে দেবে? যারা সরকারে আছেন, যারা সরকার পরিচালনা করছেন, তারা অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ, সেই সিদ্ধান্তটি তাদেরকে নিতে হবে। একটি সরকার আছে, আমরা সমন্বয় দেখতে পাচ্ছি সরকারের মাধ্যমে, সরকার ডেলিভার করছে। ঘুরে ফিরে একই কথা আসবে যে সমাজের বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সংযুক্ত করার মাধ্যমে সেটি সম্ভব। তবে শেষ কথা, দুটো কথা বলে শেষ করি। আমরা অতি দ্রুত 3টি জিনিস দেখতে চাই। একটা হচ্ছে দ্রব্যমূল্য ঠিক করা, 2 নম্বর হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, এবং সর্বোপরি যারা আহত নিহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসন। ধন্যবাদ আপনাকে জনাব ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। একেবারে শেষ সময় আপনার কাছে, আমরা 1 মিনিট আপনার কাছ থেকে নেব। আপনি আসলে যেহেতু একজন নিজে প্রবাসী, আপনি তো সে কথা বলবেনই, পাশাপাশি দেশের 100 দিনের কথা যদি আপনি কিছু বলতে চান। আমি খুব আশাবাদী মানুষ। 100 দিনের চাহিদা বা প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফেরাক অনেক। আমরা যখন ছাত্র জনতার আন্দোলনের যখন ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, সে যখন পলায়ে চলে গেল, তার সাথে 350 জন মেম্বার অফ পার্লামেন্ট, তার সাথে তার সমস্ত আওয়ামী লীগের নেতা এবং তার যে সমস্ত পুলিশ বা অন্যান্য এজেন্সিরা যারা মানুষ হত্যা করেছে সরাসরি, তারপর সবাই পালায়ে গেল না। এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু ছাত্র জনতা কিন্তু তাদের সর্বময় ক্ষমতা কিন্তু দিয়েছেন এই সরকারকে। সুতরাং যেগুলো আমার ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমাদের কি কি এখন করা উচিত, এটা কিন্তু তাদের সময় ক্ষেপণ না করে দ্রুততার সাথে করা উচিত। আমি সেই পয়েন্টের থেকে বলবো যে আমি যদি এই সরকারের সফলতার কথা বলেন, আমি বলবো যে এই সফলতা কিন্তু সরকারের না, আমাদের সবার। 5ই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত এই যে আমরা এসে এখানে স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারছি, সমালোচনা করতে পারছি, ওনাদেরকে উপদেশ দিতে পারছি যে কি করা উচিত রাষ্ট্রের জন্য, এটা সব থেকে বড় সফলতা, বড় প্রাপ্তি। যে বাংলাদেশ বড় প্রাপ্তি। প্রত্যেকটা মানুষ বাংলাদেশে এই কাজটা করতে পারছেন এবং প্রত্যেকটা মানুষ খুব শান্তিতে। আমি যখন রাস্তায় হাঁটি, আমার গাছের দিকে তাকালে মনে হয় গাছের পাতা চেঞ্জ হয়ে গেছে, রাস্তা চেঞ্জ হয়ে গেছে, মানুষ চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের ছোঁয়া দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু প্রত্যেকটা দিনই হচ্ছে একটা চিন্তার বিষয়, একটা যুগ, একটা মানে তাদের প্রতিদিন উপার্জন করতে হয়, প্রতিদিন তাদের খেতে হয়। তারা যখন বাজারে গিয়ে দেখে দ্রব্যমূল্যের দাম বেশি, তখন কিন্তু সে আশাহত হয়। ও কিন্তু তখন আর ভাবে না, ও তো মনে করে আমি তো বেঁচেছিলাম, কিন্তু এখন তো বাঁচতে পারছি না। এই যে ছোট্ট চাহিদা, এই চাহিদাটাকে গুরুত্ব দিতে হবে। যেটা উনি বললেন যে আমাদের এতগুলো যোদ্ধা যারা যুদ্ধ করে আত্মহতি দিল, আহত হলো, চোখ নষ্ট করলো, তাদের একটা লিস্ট 3 মাসে করতে পারে নাই। প্রত্যেকটা হাসপাতালে গিয়ে লিস্টটা নিলেই তো হয়ে যায়, সহজ কাজ। তাদেরকে কিভাবে পুনর্বাসন করবেন, কিভাবে সহযোগিতা করবেন, অর্থ কোথা থেকে আসবেন, যেমনটি ওই ভাই বললেন। প্রবাসীরা তো অর্থ দেওয়ার জন্য রেডি। আমরা যখন প্রবাসী আন্দোলন করছিলাম, সবাই রিমিটেন্স বন্ধ করে দিলাম। 9 দিন পরে সরকারের পতনের পরে, হাসিনার পতনের পরে, আমরা পরবর্তী 7 দিনে সেই পুরো রেমিটেন্সকে দিয়ে আমরা ডাবল করে দিয়ে সেটাকে পুষিয়ে দিলাম। প্রবাসীরা তো টাকা পাঠানোর জন্য রেডি সবাই, কিন্তু আপনাকে সেটাকে কালেকশন করতে হবে, সেটাকে প্রপার ইউটিলাইজেশন করতে হবে। তার জন্য আপনাকে একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। যারা কাজগুলো বোঝেন, করতে পারেন, তাদেরকে দিয়ে। আমাদের এইখানে সবথেকে বড় যে সমস্যাটা আমরা আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে যে প্রবাসীদেরকে আপনারা যে উপকার করবেন, সেটার জন্য তো প্রত্যেকটা দেশে তো একটা করে মিশন আছেন। সেই মিশনে ফ্যাসিস্ট হাসিনার অ্যাম্বাসিডর, তার ডেপুটি অ্যাম্বাসিডর, তার দেওয়া এনএসআই, ডিজিএফআই, ছাত্রলীগের লোকজনদেরকে সেখানে চাকরি দিয়ে বসিয়ে দিয়েছেন শুধুমাত্র তাদের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি তাদের ক্ষতি করার জন্য। দুবাইতে যাকে বসানো হয়েছিল তার নাম সম্ভবত তাজুল, তাকে শুধু ঢাকায় কল করে নিয়ে আসা হয়েছে, এখন পর্যন্ত তার উপরে কোনো পানিশমেন্ট দেওয়া হয় নাই। কুয়ালালামপুরে যারা করেছেন 4 আগস্ট পর্যন্ত আমাদের এতগুলো নেতাকর্মীদেরকে তারা গ্রেপ্তার করার জন্য বারবার মালয়েশিয়ান সরকারকে রিকোয়েস্ট করেছেন, গ্রেপ্তার করিয়েছেন এর আগে।
তারা একটা কর্মকর্তা এখনো সেখান থেকে ট্রান্সফার হয় না, তারা ওখানেই আছেন। তো এই মানুষগুলো দিয়ে যারা হাসিনার প্রেতাত্মা বা দোসর, তাদেরকে দিয়ে তো আপনি রাষ্ট্র সংস্কারের যত পরিকল্পনায় আপনি করতে চান এই কাজটা সাকসেস হবে না। তা আমি এই সরকারের কাছে বলবো যে আমরা আপনাদের ব্যর্থতার কথা বেশি করে বলতে চাই না, কারণ আমরা চাই রাষ্ট্র সংস্কার হোক, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন খুব জোর দিয়ে বলেছেন। এবং 2023 সালে 31 দফা সংস্কারের রূপরেখার ওনারা দিয়েছেন আনুষ্ঠানিকভাবে, এবং এটাও বলেছেন যদি এর মধ্যে আপনারা কোনো কিছু পরিবর্তন বা পরিবর্ধন করতে চান আপনারা করতে পারেন। সুতরাং এই সরকারের উচিত হবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করা, তাদের কাছে বুদ্ধি পরামর্শ নেওয়া, কারণ তাদের সাথেই বাংলাদেশের মুষ্টিমেয় জনগণের সরাসরি সংযুক্তি। এটাই হচ্ছে আমার ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, আপনার গুরুত্বপূর্ণ এই পরামর্শগুলো নিশ্চয়ই এই সরকার, আমাদেরই সরকার যেহেতু আপনারাই বসিয়েছেন, ভুল আপনাদের ধরে দিতে হবে, শুধরাতে হবে এবং এগিয়ে যেতে হবে। ডক্টর আব্দুল আল মামুন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এস.এম. শফিউজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন টেবিল টকে, প্রত্যেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টেবিল টক। আগামীকাল একই সময় আপনাদেরকে এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।